সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিকড় টিভির আজকের আলোচনা অনুষ্ঠান থেকে। আজকে আমরা আলোচনা করব আজকে 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশ তার স্বাধীনতার 55 বছরে পড়ল। এটা নিয়ে আজকে আলোচনা হবে আমাদের কানাডার আগামী 13 তারিখে যে ফেডারেল ইলেকশন হচ্ছে, বাই ইলেকশন, সেটা নিয়ে। আজকে স্টুডিওতে আমাদের সাথে আলোচনার জন্য যারা আসছেন তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার প্রথমে বায়ে আমার বসা জনাব বোরহানুল হক সম্রাট, সিনিয়র সাংবাদিক, এবং আমার তারপরেই বসা আছেন জনাব লাইকুল হক চৌধুরী, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন, ডিরেক্টর বাংলাদেশ পথমেলা এবং টরন্টোস্থ বাংলাদেশ কমিউনিটির একজন খুবই সক্রিয় সদস্য। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ। আজ মহান স্বাধীনতা দিবস। বিজয়, আমরা স্বাধীনতার 55 বছর। 25শে মার্চ 71-এর কালোরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর অপারেশন সার্চলাইটের পরে 26শে মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওয়্যারলেস মেসেজের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে যায় স্বাধীনতার বাণী, এবং তারপরেই শুরু হয় আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং দীর্ঘ 9 মাসের লড়াই সংগ্রাম। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 থেকে 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা 16 ডিসেম্বর 1971 বিজয় অর্জন করি। আজকে আমরা এই মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীনতা দিবসের সকল শহীদদের, সম্ভ্রম হারানো সেই মা বোনদের এবং তৎপরবর্তীতে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি প্রথমেই আলোচনায় আমন্ত্রণ জানাতে চাই জনাব বোরহানুল হক সম্রাটকে। কেমন দেখছেন স্বাধীনতা এই 55 বছরে 2026-এর 26শে মার্চকে যদি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আমি যদি একটু রিলেট করি যে 55 বছর কিন্তু একটা বিস্তীর্ণ সময়, কিন্তু আপনি যদি দেখেন যে এই যে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে যেভাবে বাসটি নদীতে পড়ে গেল, এটি কি আমার এই 55 বছরের ডেভেলপমেন্টের জায়গাটা যদি আমি দেখি যে এখনো মানুষ কিন্তু অনেক ক্ষোভ নিয়ে কথা বলে যে এখনো কেন এই ব্যবস্থাপনা একেবারেই ম্যানুয়াল সিস্টেমে, সেখানে আমরা দেখি মানুষের মৃত্যু, যে কোনো একটি মৃত্যু যদি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন, সেটি কিন্তু অনেক বেশি প্রকাশ হয়ে যায় যখন এই ধরনের অব্যবস্থাপনা আমরা দেখি। এবং এটি আমাদের এই অব্যবস্থাপনার আরেকটি উদাহরণ আমি এই সুযোগে বলে নিতে চাই যে হ্যাঁ, আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, কিন্তু এই যেমন খুব রিসেন্ট এই মানুষগুলো মারা গেল যেভাবে, গার্মেন্টসে আগুন লাগে যেভাবে, ঠিক একইভাবে আপনি যদি দেখেন যে আমরা পদ্মা সেতু করেছি, আমরা মেট্রো রেলের বাংলাদেশ এখন, কিন্তু আমি অবাক হই যখন দেখি যে পুরো মেঘনার 12 কিলোমিটার পার হয়ে নোয়াখালী থেকে হাতিয়া যখন মানুষ যায় তখনও কিন্তু সেই ট্রলারেই যায়। তো ডেভেলপমেন্টের আকাঙ্ক্ষার জায়গা থেকে আমার মনে হয় যে আমরা যদি সেই জায়গাটাতে পৌঁছতে পারতাম। 55 বছর অনেক বড় সময়, এর মধ্যে অনেক সরকার আসছে গেছে, রাজনৈতিকভাবে অনেক ধরনের বিভক্তি আমাদের মধ্যে আছে, কিন্তু দেশের জন্য বেসিক কিছু কাজ করার যে আকাঙ্ক্ষা, সেটি আরো বেশি স্পষ্ট হয়ে উঠলে আমার ভালো লাগতো। ধন্যবাদ জনাব সম্রাট। জনাব লাইকুল হক চৌধুরী, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এই 26শে মার্চকে? অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানের উপস্থাপক বড় ভাই ডক্টর মাহমুদ এবং আমার সহ-আলোচক, আমাদের অগ্রজ সাংবাদিক, বাংলাদেশের বিশিষ্টজন, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাই শিকড় টিভিকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই, আমি আমার বাবা ছিলেন একজন ভাষা সৈনিক। সেই 1952 সালের আন্দোলনে তিনি সেই সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবস্থায় এই আন্দোলনের শরিক হন, এবং তখন সেই আমাদের মৌলভীবাজার জেলা স্কুলের ছাত্র হিসাবে মৌলভীবাজার চৌমুহনীতে যে সমাবেশ হয়েছিল, সেখানে বিভিন্ন জন ছিলেন ঢাকা থেকে এবং সিলেট থেকে নেতৃস্থানীয় ব্যক্তিরা, সিনিয়ররা এসেছিলেন, এবং তারই ডাকে আমার বাবার ডাকে পুরা স্কুল থেকে ছাত্ররা বের হয়েই সেই ভাষা আন্দোলনে যোগ দেয়। এরই পাশাপাশি আমার বাবা ছিলেন মুক্তিযুদ্ধের একজন বিশেষ সংগঠক,
পরবর্তীতে উনি ব্যক্তি জীবনে উকিল ছিলেন, যাই হোক সেটা অন্য কথা। আমার ফুফুতো ভাই ছিলেন আপনার বীর মুক্তিযোদ্ধা, অনেকে হয়তো জানেন, আপনার হাদি গাজী নামে সবাই চিনত, পরবর্তী উপজেলা চেয়ারম্যান হন। তো আমরা আসলে সেই মুক্তিযুদ্ধের চেতনায়, ভাষা আন্দোলনের চেতনায় আমাদের বেড়ে ওঠা। আসলে যদিও আমার জন্ম হয় না 1971 সালে, কিন্তু সেই ইতিহাসগুলো বাবার মুখ থেকে, ভাইদের মুখ থেকে শোনা। তো আমি অত্যন্ত গর্বিত যে এমন একটা দেশে আমাদের জন্ম হয়েছে, যে বাংলাদেশ নামক সেই দেশ যেটা যুদ্ধ করে 30 লক্ষ প্রাণের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্মানের বিনিময়ে আমাদের এই মহান বাংলাদেশ আজকে তার 56 বছরে পা দিল, সম্ভবত 55 বছরে। তো এটা বিরাট ইতিহাস। আমি খুবই গর্বের সাথে বলতে চাই, আমি শুভেচ্ছা জানাই সবাইকে আপনার এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে। এবং আশা করি বাংলাদেশ যেরকম অগ্রগামী হওয়া উচিত ছিল বিভিন্ন ক্ষেত্রে, একটু আগে যেমন ভাই বলেছেন, সেরকম হয়তো হয়নি, তারপরে অনেক অগ্রগতি হয়েছে। তবে সেই সাথে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই আমাদের বাংলাদেশের মুক্তি সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর মুক্তিযোদ্ধা যারা প্রাণ দিয়েছেন অকাতরে, যারা এখনো বেঁচে আছেন, তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। এবং তাদের কারণেই আমরা একটা পাসপোর্ট পেয়েছি। আজকে টরন্টো বা বিশ্বের বিভিন্ন দেশে আমরা আজকে বুক ফুলিয়ে আমাদের এই মহান স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমি সত্যি তাদের কাছে চিরকৃতজ্ঞ। ধন্যবাদ লাইক ভাই। সো আমরা এই স্বাধীনতার 55 বছরেও আমরা যেটা দেখছি, যদিও আমাদের বিষয়টা খুব কষ্টের, বেদনার, এখনো আমরা বিতর্ক করে যাচ্ছি এই 55 বছরেও কে স্বাধীনতার ঘোষক, কে প্রথম দিল, কে পরে দিল, এবং আমরা একজনকে আরেকজনকে দিয়ে রিপ্লেস করার একটা অসুস্থ প্রতিযোগিতায় আছি। আসলে সত্যটা কি বোরহান ভাই যদি বলেন? আমি বলতাম আপনাকে যে এই সত্য কিন্তু এটি, যে এই যে 9 মাস যে যুদ্ধ হলো, মুক্তিযুদ্ধকালীন সরকার, আপনি দেখেন এই আলোচনায় কিন্তু তাজউদ্দিন আহমেদ নাই, সৈয়দ নজরুল ইসলাম নাই, এই 4 জাতীয় নেতা তাদের অবদানের কথা নাই, সেক্টর কমান্ডার যারা ছিলেন তারা নাই। বরং আমার কাছে খুব কষ্ট লাগে যে আমরা যদি দেখি যে স্বাধীনতার পরপরই আমাদের যে সেক্টর কমান্ডার যারা ছিলেন তারা অনেকেই মানে 4 থেকে 5 বছরের মধ্যে তারা মারা গেছেন। এবং কি নির্মম সেই সব মৃত্যু, যদি আপনি দেখেন কর্নেল তাহের, আপনি যদি দেখেন মেজর হুদা, হায়দার, মেজর জলিল, যেভাবে তারা মারা গেছেন, এটি খুব বেদনার যে যাদের হাত দিয়ে এই দেশটি স্বাধীন হলো তারা 4 থেকে 5 বছরের মধ্যেই, ইভেন 75-এর ভিতরেই অনেক মানুষ নাই হয়ে গেল যারা এই দেশটার জন্ম দিয়েছিলেন, তাই না? তো 55 বছরে এসে কিন্তু সেটেলমেন্টে আমরা যাইনি যে আমাদের স্বাধীনতার ঘোষককে, আমাদের জাতির পিতাকে, সেই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি, অনর্থক যে বিতর্কগুলো তুলি, সেগুলো যদি রাজনৈতিকভাবে সেটেল হয়ে যেত তাহলে আমাদের হয়তো অন্য আলোচনা করতে অনেক বেশি সুবিধা হতো। সেটি আক্ষেপের জায়গা আমার। আরেকটা বিষয়, আজকে ইউটিউবে এই নিউজটা বা ভিডিওটা খুব ভাইরাল, সেটা হচ্ছে গত আমরা জানি একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল এবং সেখানে একটি জঙ্গি বান্ধব একটা সরকার ছিল, এবং সেই সরকারের সময়ও যে মানুষটা মুক্তিযুদ্ধকে সমুন্নত রেখে সারাক্ষণ কথা বলে গেছেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উনি আজকে একটা সাক্ষাৎকারে ভিডিও ক্লিপ এখন ভাইরাল, সেটা হচ্ছে উনি কিন্তু পরিষ্কার বলেছেন উনি বিএনপি থেকে সম্প্রতি যে ইলেকশন হলো সেখানে কিশোরগঞ্জ 4 থেকে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য, এবং ফজলুর রহমান উনি ব্যক্তিগতভাবে খুবই জনপ্রিয় একজন মানুষ, ইটনাম মিঠামইন অষ্টগ্রামের। সো উনি একসময় ছাত্রলীগের, কেন্দ্রীয় ছাত্রলীগের প্রেসিডেন্টও ছিলেন, বেসিক্যালি উনি হাওড়ের নেতা। তো উনি বলেছেন যে 25 তারিখ রাত্রে আমি যখন ট্রেনিং করে বাড়ি এসে ঘুমালাম, 26 তারিখ সকালে আমার কর্মী এসে খবর দিল যে আপনাকে ইটনায় যেতে হবে। ইটনায় যাওয়ার পরে তার ওখানকার যে থানার ওয়্যারলেস অপারেটর তাকে একটা গোপনে কাগজ দিল, এবং সেই কাগজটাই উনি আজকে পড়ে শোনালেন যে পাকিস্তানি হানাদার বাহিনী ইপিআর হেডকোয়ার্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ চালু করেছে। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি যদি তোমাদের সাথে হয়তো বা আমার দেখা নাও হইতে পারে, কিন্তু তোমরা শেষ শত্রু খতম না হওয়া পর্যন্ত, বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত তোমরা সংগ্রাম চালিয়ে যাবা। শেখ মুজিবুর রহমান।
এবং তারপরে উনি বললেন যে 27 আমরা যখন এইটা করার পরে আমরা 27 তারিখে ইটনাতেই আমরা সংগঠিত হচ্ছিলাম, তখন আমরা একটা গাছের নিচে বসেছিলাম। সেখান থেকে তখন, কারণ এটা বুঝতে হবে, এটা নিয়েও বহু টেকনিক্যাল আলোচনা হয়েছে যে কালুরঘাট বেতার কেন্দ্রের শক্তি ছিল 10 কিলোওয়াট। এটা দিয়ে ভালোভাবে ফেনী পর্যন্ত শুনতে পারার কথা না। তারপরেও কিছু কিছু জায়গায়, যেমন উনি বলেছেন যে আমরা জাস্ট গুয়াহাটির যেই স্টেশন ছিল ওটার পাশেই অনেক সময় টিউন করলে একটা সেন্টার আসে, বা বলছে হালকা হালকা ওখানে আমরা তখন শুনলাম, আই মেজর জিয়া হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওটা ঘটলো 27শে মার্চ অপরাহ্নে। এই ঘটনাটা বারবার হয়েছে, এবং তার আগে চিটাগংয়ের স্থায়ী নেতা মোহাম্মদ আব্দুল হান্নান উনি এই ঘোষণাটা বারবার পাঠ করেছেন। সুতরাং আমার কাছে মনে হয় যে আসলে আমরা যদি এই বিতর্কে না যেয়ে আমরা যদি সুস্থভাবে ইতিহাসে যার যে অবস্থান তা আমরা যদি সেটুকু দিয়ে দেই, তাতে মনে হয় কারোর ভাগে কম পড়বে না। বঙ্গবন্ধু জায়গায় থাকবেন, 11 জন সেক্টর কমান্ডার, 3টা ফোর্সের অধিনায়ক, জেড ফোর্স মেজর জিয়ার নেতৃত্বে, এস ফোর্স মেজর শফিউল্লাহর নেতৃত্বে, এবং কে ফোর্স মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে। সুতরাং তাদের অবস্থান পরিষ্কার। এবং অ্যাট দ্য সেম টাইম বোরহান ভাই যেটা বললেন, ওই সময় ভারতে যে প্রবাসী সরকার গঠিত হলো, মুক্তিযুদ্ধটা যারা নেতৃত্ব দিয়েছে, যারা মূল মাস্টার মাইন্ড পরিচালনা করেছেন, তাজউদ্দিন আহমেদ, আমরা পরবর্তীতে যাদেরকে আমরা জাতীয় নেতা বলি, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এইচ.এম. কামারুজ্জামান, এবং তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, মনসুর আলী, এরা এই যে মানুষগুলা, এদের তো অবদান কোনোভাবে খাটো করা যাবে না। এটার সাথে আপনাকে আর একটু বলতে হবে, সেটি হচ্ছে যে এটা কিন্তু নিশ্চিত যে ওই সময় স্বাধীনতার সময় যদি ভারত আমাদেরকে সহযোগিতা না করতো, তাহলে এই যুদ্ধটা একতরফা হয়ে যেত। এটা বাস্তবতা। আমাদের ভারত নিয়ে নানান ধরনের বিতর্ক, আমাদের সম্পর্ক নিয়ে অনেক ধরনের কথা হয়, সেটি যদি আমি পাশ ফেলেও রাখি, ভারতের সহযোগিতা ছাড়া সে সময় যুদ্ধ পাওয়া সম্ভব নয়। এবং ভারতের সহযোগিতার মূল বিষয়টি কিন্তু তাজউদ্দিন আহমেদের মাধ্যমে এসেছিল। আপনারা যদি দেখেন, না হলে 9 মাসের যুদ্ধের ইতিহাস অন্যরকম হতো। তো সেই মানুষটার অ্যাপ্রিসিয়েশন নিয়ে, সেই মানুষটার কাছে কৃতজ্ঞতা বোধ নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলি না। আমরা শার্পলি ডিভাইডেড ইনটু বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ। এছাড়াও যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অগন্তি, অপরিচিত, অচেনা মানুষ রয়েছে, আমরা তাদের দিকে শ্রদ্ধা জানাই। এই বিতর্ক আসলে এটি লাগামহীন বিতর্ক, এটি শেষ হবে না। বরং আমার কাছে যেটি মনে হয় যে 55 বছর পরে আসলে আমরা কতদূর এগোলাম, সেই আলোচনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ বোরহান ভাই। আমরা আসলে এটা একটা ঠিক, আর সেটা হচ্ছে যে আমরা এই যে স্বাধীনতার বিষয়গুলো নিয়ে আমাদের এখন উচিত হবে যে আমরা ইতিহাসে যার যে অবস্থানটা তাকে ওইভাবে স্বীকার করে নেই, এবং কাউকেই আমরা দলীয় সম্পত্তি হিসাবে বিবেচনা না করি। আর আমরা দেশটাকে সবাই মিলে ইনক্লুসিভ যে সোসাইটির কথা আমরা সবাই বলি, সবাইকে নিয়ে আমরা গত 18 মাসে দেখেছি একটি ভয়ঙ্কর ভয়ের সংস্কৃতি, ভয়ঙ্কর প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি। আমরা এটা যেন আর না দেখি। আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা এই স্বাধীনতার সুফল বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছবে। এইভাবেই যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে, আমরা সেই আশাই করছি। সেই সাথে একটু মাহমুদ আমি যোগ করতে চাই, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার মাও ছিলেন প্রধানমন্ত্রী 3 বারের, ওনার বাবাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ছিলেন। উনি আসার পরে ওনার প্রথম বক্তৃতায় বলেছিলেন, সম্ভবত আপনারা শুনেছেন, আই হ্যাভ এ প্ল্যান। সো আমি অত্যন্ত আশাবাদী বাংলাদেশে আপনারা শিওরতে বলেন গণতান্ত্রিক পুনর্জাগরণ হয়েছে, এবং সেটা আশা করি সেটা এগিয়ে নিয়ে যাবে দেশকে। কিন্তু যেরকম প্রধানমন্ত্রী তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, এবং আমি আশা করব এখন আর বিভাজন নয়, উনার নেতৃত্বে এবং আগামীতেও যেন এই গণতান্ত্রিক দ্বারা অব্যাহত থাকে, এবং এই বিভাজন দূর করে দিয়ে যার যার অবস্থানে, যেমন যে আপনি বলছেন, যার যার অবস্থানে তাদেরকে যথাযথ সম্মান দিয়ে এই দেশটাকে সবাই মিলে গড়ি। এটা কারো কোনো দলের সম্পত্তি নয়,
কারো ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়, কারো বাবার কিংবা মায়েরও সম্পত্তি না, সেটা কিন্তু এই 18 কোটি বা 20 কোটি জনগণের বাংলাদেশ। এবং আমরা এই দেশটা কিন্তু অত্যন্ত ফার্টাইল একটা ল্যান্ড। আপনারা জানেন 7 কোটি মানুষের যখন খাবার হয় নাই সেই 71, 72, 75-এ, আজকে 20 কোটি মানুষকে কিন্তু আপনার চাষাবাদের জমি কিন্তু অনেক কমে গেছে, যেহেতু অনেক বাসস্থান গৃহ হয়ে গেছে, খাবারের অভাব হচ্ছে, কিন্তু খাবারের অভাব হচ্ছে না, আল্লাহ দিচ্ছে সেটা। তো আমরা কেন সেটা প্রপারলি ইউটিলাইজ করে উইথ ওয়েল প্ল্যান, এবং সেটাই প্রধানমন্ত্রীর হাত ধরে আমার মনে হয় নতুন বাংলাদেশের সূচনা হোক, এবং এই বিভেদ সব বলে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ। তো আমরা যদি আলোচনাটা এভাবে র্যাপ আপ করি যে আমরা আসলে স্বাধীনতা দিবসের এই 55 বছর পূর্তিতে আমরা আশা করতেই পারি আমরা সবাই মিলেমিশে দেশটাকে গড়ে তুলব। আমরা হিংসা, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি থেকে সরে আসব। আমরা ইতিহাসে সবার যার যা প্রাপ্য সেটুকু বুঝিয়ে দেব, এবং আমরা স্কুল কলেজের পাঠ্য বইয়ে নির্মোহ সত্য ইতিহাসটাকে তুলে ধরব, যাতে করে আমাদের পরবর্তী জেনারেশনগুলো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পড়ে বড় হতে পারে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা শিকড় টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।